হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের তানজিমুল ভাইয়া। আজকে তোমাদের সামনে আলোচনা হবে আমাদের ভেক্টরের দ্বিতীয় ক্লাস নিয়ে। আমরা একাডেমিক সিরিজের ক্লাসগুলো করছিলাম। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি রাশি কাকে বলে, স্কেলার রাশি কী, ভেক্টর রাশি কী, সংজ্ঞা, এদের উদাহরণ, ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করা যায়। আজকে আমরা যে বিষয়টা পড়ব দ্বিতীয় ক্লাসে সেটা হলো বিশেষ কিছু ভেক্টর নিয়ে। বিশেষ কিছু ভেক্টরের নাম পড়ব এবং এই নামের সাথে তার বৈশিষ্ট্য পড়ব। বিষয়টা যদি তোমাদেরকে আমি একটু ইজি করে বলি তাহলে এরকম, তোমরা খেয়াল করে দেখো, আমরা জ্যামিতিতে বেশ কিছু ত্রিভুজ পড়ছি, যেমন সর্বসম ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ, সমবাহু বা সমদ্বিবাহু। দেখো প্রত্যেকটা নামের সাথে সাথে আমরা ওই ত্রিভুজটা কেমন হবে তার কিছু বৈশিষ্ট্য পেয়ে যাই। ঠিক তেমনই ভেক্টর আছে যেগুলোকে আমরা বিশেষ ভেক্টর বলি। এদের নাম বলার সাথে সাথে ওই ভেক্টর সম্পর্কে মোটামুটি আমরা বেশ কিছু ধারণা বা বৈশিষ্ট্য পাই। এইগুলোকে আমরা বিশেষ ভেক্টর বলি। আজকে এই বিশেষ ভেক্টরগুলোর সংজ্ঞা এবং আলোচনা করব আমরা। তো শুরুতেই যে ভেক্টরটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। দুইটা ভেক্টরকে যখন আমরা সমান ভেক্টর বলবো তখন এর যে জিনিসগুলা সমান হতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার প্রথম কথা, এটাকে সমজাতীয় হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এদের মান সমান হতে হবে এবং এদের দিক একই হতে হবে। বিষয়টা কি মিন করে এরকম যে আমি যদি বলি যে এইদিকে 10 নিউটন বল কাজ করে আর এই দিকে আমরা 10 মিটার গেছি, তুমি খেয়াল করে দেখো দুইটা ভেক্টর একই দিকে, দুইটা ভেক্টরের মান একই। তুমি যদি মনে করো যে মান এবং দিক একই হওয়ার কারণে এরা সমান ভেক্টর, তাহলে এটা সঠিক নয়, কারণ এটা সমান ভেক্টর নয়। এরা সমান ভেক্টর তখনই হবে যখন দুইটাই বল কিংবা দুইটাই সরণ হবে। তো আমি যদি এখানে এটাকে মিটার না বলে নিউটন বলতাম, যে এদিকে 10 নিউটন বল এবং এদিকে 10 নিউটন বল, দুইটার মান একই এবং দুইটার দিক একই এবং দুইটা একই জাতীয়, দুইটাই বল, তখন আমরা একে সমান ভেক্টর বলতে পারবো। আর আদারওয়াইজ এই তিনটে শর্ত পূরণ না হলে সমান ভেক্টর বলতে পারবো না। আর দুইটা সমান ভেক্টর যেহেতু একই দিকে কাজ করে তাহলে এদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। এগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন সমান ভেক্টর সম্পর্কে আমাদের পড়তে হবে। তোমরা যারা ক্লাস 9-এ ভেক্টর, ম্যাথ বইয়ে ভেক্টর পড়ছো, তোমরা হয়তো খেয়াল করছো বা দেখছো যে আমরা যখন একটা ভেক্টর এভাবে দেই, এই ভেক্টরটা যদি এ হয়, এর মান এবং দিক, দৈর্ঘ্যটা মান এবং এটা হচ্ছে এর ডিরেকশন, আমরা যদি জাস্ট এটাকে বিপরীত দিকে করে দিই তখন এটাকে আমরা বলি হচ্ছে -a ভেক্টর। তার মানে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর যদি মান সমান হয় কিংবা মান সমান হয় এবং দিক বিপরীত হয় তখন তাদেরকে আমরা হচ্ছে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলি। এটাকে অপোজিট ভেক্টরও বলা হয়। তবে এখানে মনে রাখতে হবে যে এটা বিপরীত দিকে হতে হবে এবং এটাকেও সমজাতীয় হতে হবে। তাহলে সমজাতীয় দুইটা ভেক্টর যদি পরস্পরের বিপরীত হয় এবং মান সমান হয় তাহলে আমরা সেই ভেক্টরগুলোকে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলতে পারবো। যেহেতু এটা বিপরীত দিকে কাজ করে তাই এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এগুলো আমাদের সংজ্ঞা এবং এমসিকিউ আকারে আসে, এই তথ্যগুলো আমাদেরকে পড়তে হবে। আমরা যদি এরপরে সামনের দিকে দেখি তাহলে হচ্ছে সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে বা সমান্তরালে থাকে তাহলে তাদেরকে আমরা সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলি। বিষয়টা এরকম যে এই দিকে একটা ভেক্টর আছে আর আরেকটা ভেক্টর ওই দিকেই আছে, এটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর। হতে পারে এ ভেক্টরটা বড় এবং বি ভেক্টরটা ছোট, এটা ম্যাটার করে না যে এটা বড় নাকি ছোট, মান সমান হতে হবে এরকম কোনো রেস্ট্রিকশন নেই। মান যদি সমান হয় তাহলে তো আমরা সমান ভেক্টর বলবো। এখানে মুখ্য বিষয় হলো তাদেরকে একই জাতীয় হতে হবে। এটা যদি বল হয়, ধরো আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি এটা 10 নিউটন আর এটাকে নিচ্ছি আমি হচ্ছে 5 নিউটন, তাহলে দুইটাই বল একই জাতীয়, তারা একই দিকে কাজ করতেছে, জাস্ট একই জাতীয় এবং তারা যদি একই দিকে ক্রিয়া করে, এই দুইটা শর্ত পূরণ করলেই আমরা ওই দুইটা ভেক্টরকে সদৃশ ভেক্টর বলতে পারবো। দেখো যদি মান সমান হতো তাহলে আমরা সমান ভেক্টর বলতে পারতাম, মান সমান না হলে আমরা তাকে সমান ভেক্টর বলতে পারবো না, সদৃশ ভেক্টর বলবো। আচ্ছা, তাহলে কোনো ভেক্টর যদি সমান ভেক্টর হয় তাহলে কি সে সদৃশ ভেক্টর হবে? হ্যাঁ, তাহলে তাকে সদৃশ ভেক্টর বলা যাবে, কারণ আমাদের সমান ভেক্টর হওয়ার জন্য 3টা শর্ত ছিল: সমজাতীয়, দিক একই এবং সমান ভেক্টরের বেলা তো মান একই হতে হবে। কিন্তু সদৃশ ভেক্টরের বেলা মান একই কিংবা ভিন্ন হতে পারে।
একই হলেও চলবে, ভিন্ন হলেও চলবে। আমি যদি তোমাদেরকে একটু ইজি করে দিই, আচ্ছা তোমরা বলো তো, তোমরা যে সদৃশ ত্রিভুজ আর হচ্ছে মানে সদৃশকোণী ত্রিভুজ আর হচ্ছে তোমরা সর্বসম ত্রিভুজ পড়তা, তো সর্বসম ত্রিভুজে বাহুগুলো সমান হতে হবে, কোণগুলো সমান হতে হবে, আর সদৃশকোণী ত্রিভুজে শুধুমাত্র কোণগুলো সমান হতে হবে। তাহলে কি আমি বলতে পারি না যে সকল সর্বসম ত্রিভুজই সদৃশকোণী? কিন্তু সকল সদৃশকোণী ত্রিভুজ সর্বসম না, কারণ সর্বসম হতে গেলে বাহুগুলোও সমান হতে হবে। ঠিক তেমনিভাবে আমরা এখানে বলতে পারি সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর না। সেই সকল সদৃশ ভেক্টরই সমান ভেক্টর যাদের মান সমান, মান সমান না হলে ওটা শুধু সদৃশ ভেক্টর, সমান ভেক্টর নয়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ঠিক তেমনি বিসদৃশ ভেক্টর যদি দুই বা ততোধিক ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে মান সমান হতেও পারে, না হতেও পারে, এটা ম্যান্ডেটরি কিছু না। মুখ্য বিষয় হলো তারা বিপরীত দিকে কাজ করে, তাহলে তাদেরকে আমরা হচ্ছে বিসদৃশ ভেক্টর বলতে পারবো। আর বিসদৃশ ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে, দ্যাটস ওয়াই এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। আর সদৃশ ভেক্টর একই দিকে কাজ করে, এই জন্য সদৃশ ভেক্টরের মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং সংজ্ঞার জন্য আমরা পড়বো। এরপরে সমরেখ ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর বা একই রেখার সমান্তরালে কাজ করে তাহলে তাদেরকে আমরা সমরেখ ভেক্টর বলতে পারবো। যেমন এইখানে এই দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করতেছে একই সমান্তরালে, তাহলে আমরা এদেরকে সমরেখ ভেক্টর বলতে পারবো। সমরেখ, তুমি যদি ওয়ার্ডটার দিকে খেয়াল করো তাহলে সমরেখ কথাটা কি মিন করতেছে? একই রেখা বরাবর। তাহলে তোমাকে যদি আমি বলি যে এই যে এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই রেখার দিকে আরেকটা ভেক্টর কাজ করতেছে, তাহলে এরা তো একই সরলরেখা বরাবর। এরা যেহেতু একই সরলরেখা বরাবর, তাহলে নিঃসন্দেহে এরা হচ্ছে সমরেখ ভেক্টর, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু কোনো ভেক্টর যদি এদের সমান্তরালে থাকে তাহলে এই ভেক্টরটাও সমরেখ ভেক্টর। আসলে এই জিনিসটা বোঝার জন্য তোমাকে যে জিনিসটা জানতে হবে বা বোঝা দরকার সেটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা। আচ্ছা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে যদি আমি বলি তাহলে তুমি একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমি যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে চাই, ধরো এটা একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর হচ্ছে এটা, এবং এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা ধরো 30 ডিগ্রি, তাহলে ভেক্টর এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি তোমাকে যদি এভাবে দিতাম যে এটা একটা ভেক্টর আর এটা আরেকটা ভেক্টর, দেখো এই দুটো ভেক্টরের এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, এটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর। আমি যদি তোমাকে বলি এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, তাহলে কিন্তু আমরা 30 ডিগ্রি বলতে পারবো না। কেন? কারণ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে গেলে ওরা একই বিন্দু থেকে শুরু হতে হবে বা একই বিন্দুতে এসে মিলিত হতে হবে, অর্থাৎ তাদের শীর্ষবিন্দুগুলো একই হতে হবে অথবা তাদের পাদবিন্দুগুলো একই হতে হবে। আমরা জানি যে একটা ভেক্টর যেখানে শুরু হয়, যেমন এই ভেক্টরটা এখানে স্টার্ট হয়েছে, এখানে শেষ হয়েছে, এটা হচ্ছে পাদবিন্দু এবং এটা হচ্ছে শীর্ষবিন্দু। আর বি ভেক্টরটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এটা পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু, তাহলে এদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে এই ভেক্টরটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, কিন্তু বি ভেক্টরটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, তাহলে এ এবং বি দুইজনের পাদবিন্দু একই জায়গায় না। যেহেতু পাদবিন্দু একই জায়গায় না, তাহলে এই দুটো ভেক্টরকে আমরা যদি কোণ বের করার জন্য হিসেব করতে যাই তাহলে আমরা এই কোণটাকে এদের মধ্যবর্তী কোণ বলতে পারবো না। তো এখানে তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, একটা ভেক্টরকে আমরা চাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, এটা ভেক্টরের স্থানান্তর। ভেক্টরের স্থানান্তর অনেক বড় বড় অঙ্ককে শর্ট করে দেয়, অনেক টার্ম আমাদের সামনে দেয়। তোমাকে যেটা মনে রাখতে হবে, একটা ভেক্টরকে আরেকটা জায়গায় যদি আমি স্থানান্তর করতে চাই তাহলে দুইটা শর্ত ঠিক রেখে আমরা স্থানান্তর করতে পারি। শর্ত দুইটা কি? একটা হচ্ছে এই ভেক্টরটা যেদিকে ছিল তোমাকে সেদিকেই রাখতে হবে, এবং এই ভেক্টরটা যতটা দৈর্ঘ্যে ছিল ততটা দৈর্ঘ্যে রাখতে হবে, কারণ ভেক্টরের দৈর্ঘ্য মূলত ভেক্টরের মান প্রকাশ করে আর এই দিকটা ভেক্টরের দিক প্রকাশ করে। তার মানে মান এবং দিক অপরিবর্তিত রেখে একটা ভেক্টরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। দুইটা শর্ত, এক নাম্বার এর মান ঠিক রাখতে হবে অর্থাৎ দৈর্ঘ্য ঠিক রাখতে হবে, দুই নাম্বার এ যেদিকে ছিল সেদিকে রাখতে হবে। তুমি এই ভেক্টরটাকে এখান থেকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবা, এটাকে ভেক্টরের স্থানান্তর বলে। তাহলে ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা যায়। তাহলে এই ভেক্টর দুইটা যদি মধ্যবর্তী কোণ বের করতে চাও তাহলে এটাকে স্থানান্তরিত করতে হবে, স্থানান্তরিত করে পাদবিন্দু দুটো এক জায়গায় নিয়ে আসতে হবে। আমরা যদি পাদবিন্দু দুটাকে এক জায়গায় নিয়ে আসতে পারি তাহলে এটা সরল কোণ 180, এখান থেকে 30 বাদ দিলে এটা হয় 150। তাহলে ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ কত? 150 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে
50 ডিগ্রি। আমি তোমাকে যদি এরকম করে কোশ্চেন করি, ধরো একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আমি তোমাকে একটা সমবাহু ত্রিভুজ দিলাম, সমবাহু ত্রিভুজ দিয়ে বললাম যে ধরো এই বিন্দুটা এ, এটা এ, এটা ভি এবং এটা সি। তোমাকে আমি এ বি বরাবর একটা ভেক্টর দিলাম পি ভেক্টর, বি থেকে সি বরাবর আরেকটা ভেক্টর দিলাম কিউ ভেক্টর, এবং সি থেকে এ বরাবর আরেকটা ভেক্টর দিলাম আর ভেক্টর। আমি তোমাকে যদি বলি যে তুমি পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ তোমরা হয়তো অধিকাংশই উত্তর দিবা যে এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। কেন? কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ। কিন্তু ওই যে একটু আগে যে জিনিসটা বুঝাইলাম যে ভেক্টরের কোণ বের করতে গেলে তাদের পাদবিন্দুগুলো এক জায়গায় হতে হবে। তুমি খেয়াল করে দেখো, এই পি ভেক্টরটা এই বরাবর চলে গেছে আর এই কিউ ভেক্টরটা এই বরাবর চলে গেছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ এইটা এবং এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমি তোমাকে যদি বলি এই পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তাহলে 120 ডিগ্রি। হ্যাঁ, যদি এমন হতো, আমি তোমাকে যদি এখন এরকম করে বলি যে এই পি ভেক্টরটা এই বরাবর এবং আর ভেক্টরটা এই বরাবর, এদের মধ্যবর্তী কোণ কত, তাহলে 60 ডিগ্রি। কারণ এখান থেকে শুরু হয়, এটা এদিকে গেছে এবং এটা এদিকে গেছে। তাহলে আশা করি ভেক্টরের কোণ কিভাবে নির্ণয় করা হয় আর ভেক্টরের স্থানান্তর, এই দুটো জিনিস তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এটা পরবর্তীতে আমাদের বিভিন্ন সময় প্রয়োজন পড়বে। তো আমি তোমাকে যেটা বুঝাইলাম সেই অনুযায়ী তুমি দেখো, এই দুটা ভেক্টর একই রেখা বরাবর আছে, আনডাউটলি তারা সমরেখ। কিন্তু এই ভেক্টরটা তার থেকে নিচের দিকে আছে, দ্যাট মিনস সমান্তরালে আছে। আমাদের কাছে হয়তো দেখে মনে হচ্ছে এটা সমরেখ না, কিন্তু তুমি খেয়াল করে দেখো, তুমি চাইলেই এই ভেক্টরটাকে এখান থেকে স্থানান্তর করতে পারবা। তুমি যদি এই ভেক্টরটাকে স্থানান্তর করো, তাহলে এটা ওই সরলরেখার সঙ্গে মিশে যাচ্ছে, তাহলে একই রেখা বরাবর অবস্থান করতেছে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে যদি একই রেখা বরাবর বা পরস্পর সমান্তরালে থাকে, তাহলে তাদেরকে আমরা সমরেখ ভেক্টর বলতে পারবো। তাহলে যদি কোনো ভেক্টর একই রেখায় থাকে তারা তো সমরেখ হবেই, আর যদি সমান্তরালে থাকে তাও ওইটা সমরেখ হবে। তাহলে এটা সমরেখ ভেক্টরের সংজ্ঞা আমরা মনে রাখবো। এরপর সমতলীয় ভেক্টর, সমতলীয় তল, সমতল। তুমি যদি এই জায়গাটার কথা চিন্তা করো, এটা আমাদের মূল বিন্দু, এখান থেকে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। তুমি তোমার ঘরের একটা কর্নারের সঙ্গে চিন্তা করতে পারো, তুমি ঘরের একটা কর্নারকে 0 বিন্দু বললাম, এদিকে একটা অক্ষ, এদিকে একটা অক্ষ এবং উপরের দিকে একটা অক্ষ, 3 ডাইমেনশনে 3টা অক্ষ চিন্তা করো। এই 3টা অক্ষের মধ্যে যে কোনো 2টা অক্ষকে নিয়ে তোমার মেঝেটা তৈরি হয়েছে। একটা দেওয়াল, যদি এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ হয়, তাহলে মেঝেটা এক্স অক্ষ ওয়াই অক্ষ মিলে এক্স ওয়াই তল। আর তুমি যদি এটাকে জেড অক্ষ বলো, তাহলে এই যে দেওয়ালটা আছে এটা এক্স অক্ষ আর হচ্ছে জেড অক্ষ, তাহলে এটা এক্স জেড তল। আর আমরা এই দেওয়ালটার কথা যদি বলি, এটা যদি তোমার ওয়াই হয় এবং এটা যদি জেড হয়, তাহলে এটা ওয়াই জেড তল হচ্ছে। তাহলে এই যে আমরা বিভিন্ন তলে ডিভাইডেড করতেছি, এই বিভিন্ন তলে ডিভাইডেড করার সময় আমাদের যে ভেক্টরগুলা, এই ভেক্টরগুলা যেমন এখানের এই ভেক্টরগুলা, এটা হচ্ছে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর এবং এটা আর ভেক্টর। ধরে নাও এটা সম্পূর্ণ আমাদের এই দেওয়ালটাতে আছে। যদি সম্পূর্ণ ভেক্টরগুলাই বা সবগুলো ভেক্টর এই দেওয়ালে থাকে, তাহলে তারা একই তলে আছে। আর যদি তারা একই তলে থাকে, তাহলে তাকে আমরা সমতলীয় ভেক্টর বলতে পারবো। তাহলে এটা কি? এটা একটা সমতলীয় ভেক্টর। এই কয়েকটা সমতলীয় ভেক্টর। এখন কোনো ভেক্টর যদি ফ্লোরে থাকতো, তাহলে এই ভেক্টরগুলোর সঙ্গে এই ভেক্টরটাকে আমরা সমতলীয় বলতে পারতাম না। তাহলে মনে হয় বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো যে দুই বা ততোধিক ভেক্টর যদি কোনো তলে অবস্থান করে, তাহলে ওই ভেক্টরগুলোকে আমরা সমতলীয় ভেক্টর বলবো। আমরা মোটামুটি 6টা সংজ্ঞা শিখে গেছি। 6টা সংজ্ঞার মধ্যে সমান ভেক্টর প্রথম সংজ্ঞা ছিল, সমজাতীয় মান সমান দিক একই। বিপরীত ভেক্টর ছিল সমজাতীয় মান সমান দিক বিপরীত। আর সমান ভেক্টরের সাথে মিল রেখে সদৃশ ভেক্টর সমজাতীয় দিক একই, মান সমান হতেও পারে না হতেও পারে। তারপর আমরা পড়ছিলাম বিসদৃশ ভেক্টর, বিপরীত ভেক্টরের মতো করে বিপরীত দিকে সেখানে মান সমান হতেও পারে না হতেও পারে, বাট দিকটা বিপরীত হতে হবে। এভাবে আমরা 4টা সংজ্ঞা পড়ছি। এরপরে যে 2টা পড়লাম তার মধ্যে একটা হচ্ছে সমরেখ, যদি একই রেখা বরাবর বা একই রেখার সমান্তরালে থাকে। তারপর আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে সমতলীয়, দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে, তখন তাকে আমরা সমতলীয় ভেক্টর বলবো। দেখো এরপরে যে জিনিসগুলো আমরা পড়বো তার মধ্যে একটা হচ্ছে সঠিক ভেক্টর। আচ্ছা আচ্ছা এইখানে আমাদের স্লাইডে একটু ভুল হয়ে গেছে, আমাদের তোমার হচ্ছে এই লেখাটা রিপিট হয়েছে। আচ্ছা, এটি এমন একটি ভেক্টর যার মান 0, এটা 9 হবে। যার মান 0 নয় এবং নির্দিষ্ট দিক থাকে না, এই কথাটা এখানে প্রয়োজন হবে না। যে ভেক্টরের মান 0 নয় তাকে আমরা প্রপার ভেক্টর বা সঠিক ভেক্টর বলি, আর যে ভেক্টরের মান 0 তাকে আমরা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলি। আচ্ছা,
যে ভেক্টরের মান শূন্য, তোমরা শূন্য ভেক্টরটা ভালো করে বুঝো, তাহলে সঠিক ভেক্টরটা অটোমেটিক বুঝে ফেলবা। আচ্ছা, বিষয়টা হলো এরকম, যখন তোমার কোনো একটা ভেক্টরকে আমরা প্রকাশ করতে চাই তখন তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি। আমরা সাধারণত এটাকে আদিবিন্দু আর এটাকে শীর্ষবিন্দু বলি। আদিবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে রেখাটা টানি, এই রেখার দৈর্ঘ্যটা হচ্ছে ওই ভেক্টরটার মান, আর এটা হচ্ছে তার দিক। তাহলে এটা হচ্ছে তার মান আর এটা হচ্ছে তার দিক। এখন কোনো ভেক্টরের মান যদি শূন্য হয় তাহলে রেখার দৈর্ঘ্য থাকবে না, তাহলে ওটা যেখানে শুরু হবে ওখানেই শেষ হবে। তার মানে ওর পাদবিন্দু যেখানে, শীর্ষবিন্দু ওখানে। আমরা পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত সাধারণত দিক দিই, আর এটা যদি ওখানেই শুরু হয় ওখানেই শেষ হয় তাহলে এর নির্দিষ্ট কোনো দিক থাকতেছে না। এই জন্য বলা হয় যে এই ভেক্টরটার মান শূন্য, এর নির্দিষ্ট কোনো দিক থাকে না। যার আদিবিন্দু বা পাদবিন্দু এবং শেষ বিন্দু এক জায়গায় মিশে যায়, একটা বিন্দুতে পরিণত হয়, তখন এটাকে আমরা শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর বলে থাকি। আচ্ছা, যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা শূন্য ভেক্টর বলি, আর যার মান শূন্য নয় তাকে আমরা হচ্ছে সঠিক ভেক্টর বলি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের কারো কারো মনে এরকম কোশ্চেন জাগতে পারে, আচ্ছা শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য, যার নির্দিষ্ট কোনো দিক নাই, ভেক্টর রাশি মানেই তো দিক রাশি, ভেক্টর রাশি মানেই দিক রাশি, তাহলে মানে ভেক্টর রাশি থাকবে, তাহলে তার দিক থাকবে। আচ্ছা, এখন যদি দিকই না থাকে তাহলে তো এটা ভেক্টরই না, মানে ফার্স্ট অফ অল এটা ভেক্টর না, এটা শূন্য ভেক্টর না, কোন ভেক্টর, এটা তো পরের স্টেপ, ফার্স্ট স্টেপ, এটা ভেক্টর না। বাট কেন আমরা তারপর একটা ভেক্টর বলতেছি? আচ্ছা, এই কোশ্চেনটার উত্তরগুলো এরকম যে আমরা যদি তোমাকে এরকম একটা এক্সাম্পল দিই, ধরো তুমি কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছো এবং তুমি ওই জায়গাটাতে ফেরত আসছো, এবং তুমি যেখানে ছিলা ওখানেই আসো। ধরো এদিকে তুমি 5 মিটার গেছো এবং 5 মিটার ফেরত আসছো, তুমি আগের জায়গায় আসো, তাহলে তোমার স্মরণ কি? শূন্য। স্মরণ কি? শূন্য। স্মরণ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এই ভেক্টরটার মান কি? শূন্য। মান যেহেতু শূন্য, স্মরণ যেহেতু নাই, তাহলে দিক থাকার কোনো প্রশ্নই ওঠে না। যদি মান থাকতো তাহলে আমরা বলতাম যে স্মরণের মান এত, দিক এই দিকে। দেখো, স্মরণ এর কোনো মান না থাকার কারণে দিক থাকতেছে না, বাট স্মরণ ভেক্টর রাশি। স্মরণের মান শূন্য হলে তো আমরা স্মরণকে স্কেলার বলতে পারবো না। যেমন তোমরা জানো ত্বরণ ভেক্টর রাশি, বেগের পরিবর্তন হারকে আমরা ত্বরণ বলি। এখন কোনো বস্তু যদি সমবেগে চলে তাহলে ওর ত্বরণ কি? শূন্য। এখন কোনো বস্তু যদি সমবেগে চলে তার ত্বরণ যদি শূন্য হয় তাহলে কি তুমি বলবা যে এখানে ত্বরণ যেহেতু শূন্য তাহলে ত্বরণটা স্কেলার? না, ভেক্টর। আবার তোমাকে যদি বলি যে দেখো এই বস্তুটার উপরে আমার দুই দিক থেকে দুইটা বল প্রয়োগ করা হচ্ছে, এদিক থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, এদিক থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, যদি দুইটা বলের মান একদম সমান এবং বিপরীতমুখী হয় তাহলে কিন্তু এই বস্তুটা সরবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে না, কারণ এর উপরে মোট কার্যকর বল, যেটাকে আমরা নিট বল বলি বা লব্ধি বল বলি, এটার মান 0। তাহলে এখানে লব্ধি বলটা 0, লব্ধি বল 0। বল কি রাশি? ভেক্টর রাশি। বল ভেক্টর রাশি, তাহলে লব্ধি বল শূন্য, তাহলে বলের মানটা শূন্য, তাহলে এটা একটা শূন্য ভেক্টর। আসলে কিছু জিনিসের কনসেপচুয়াল আলোচনার জন্য আমাদের এই যে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, যেটাকে আমরা অকার্যকর ভেক্টর বলে থাকি, এগুলোর প্রয়োজন পড়ে বা এটাকে আমরা ব্যবহার করি। তোমরা সামনের দিকে তোমাদেরকে যখন আমি ভেক্টরের গুণন পড়াবো তখন একটা টপিক পাবা। আমরা নর্মালিভাবে 2 এবং 3কে যদি গুণ করি সেটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, এটাও 6, এটাও 6, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু দুইটা ভেক্টরকে যখন আমরা গুণ করি, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, এখন এদের মধ্যে গুণ করতে গেলে এখানে প্রশ্ন দাঁড়ায় আমরা কোন গুণ করতেছি, ডট গুণন নাকি ক্রস গুণন? ডট গুণন নাকি ক্রস গুণন? ডট গুণনের ব্যবহার তোমরা অলরেডি জানো, সেটা হলো 9, 10-এ অনেক সময় তোমরা কাজ বের করতে, কাজ বের করার সময় বল আর স্মরণের মধ্যবর্তী কোণটাকে cos θ আকারে নিতে। এখানে বল এবং স্মরণ দুইটা কিন্তু ভেক্টর রাশি, যখন দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণটাকে আমরা cos θ আকারে নিই তখন এইখান থেকে যে রেজাল্টটা পাই ওটা একটা স্কেলার রাশি, যেমন বল এবং স্মরণ থেকে আমরা কাজ পাই, কাজ স্কেলার, তখন এটাকে আমরা ডট গুণন বা স্কেলার গুণন বলি। তবে যদি আমরা ক্রস গুণন করি তাহলে ওদের মধ্যবর্তী কোণটাকে আমরা সাইন থিটা নিই, এবং এটা একটা ভেক্টর রাশি, এর দিকটা তার সাথে লম্ব বরাবর। এ আর বি যদি মেঝেতে থাকে তাহলে এদের ক্রস গুণনের দিকটা হবে মেঝে থেকে লম্ব বরাবর। এটা ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী নির্ণয় করতে হয়, আমরা ভেক্টর গুণনের ডিটেলস পড়বো। আমি তোমাকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, তোমাকে আমি বললাম যে এই দুইটা ভেক্টরের ক্রস গুণন একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টরের ডট গুণন একটা স্কেলার রাশি, দুইটা ভেক্টরের ক্রস গুণন একটা ভেক্টর রাশি। আচ্ছা, কোনো কারণে এরা যদি সমান্তরাল হয়
তাহলে মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির মান কত 0, তাহলে a ক্রস b এর মান কত হচ্ছে 0, a ক্রস b এর মান হচ্ছে 0। এই যে a ক্রস b এর মান 0 হচ্ছে, তোমাকে তো বলা হলো যে দুইটা ভেক্টরের ক্রস গুণন একটা ভেক্টর রাশি, তাহলে এই 0টা কি, এই 0টা একটা ভেক্টর। এই যে ক্রস গুণনের ফলে যদি কখনো দুইটা ভেক্টর সমান্তরাল হয় তাহলে তার রেজাল্ট পাবো আমরা 0, এটা ভেক্টর রাশি। যদি সরণ শূন্য হয় শূন্য ভেক্টর, যদি সমবেগে চলে তাহলে ত্বরণ শূন্য শূন্য ভেক্টর, যদি একটা বস্তুর উপর দুই দিক থেকে সমান বল ক্রিয়া করে তাহলে লব্ধি বল শূন্য, এটা শূন্য ভেক্টর। এই যে বিভিন্ন মানে প্রকাশের জন্য আমাদের শূন্য ভেক্টরের প্রয়োজন পড়ে, আমরা এইভাবে এই কারণগুলোতে শূন্য ভেক্টর পড়ে থাকি। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে একক ভেক্টর, একক ভেক্টর বা হচ্ছে ইউনিট ভেক্টর। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, এই ইউনিট কথাটা কি মিন করতেছে বা একক কথাটা কি মিন করতেছে, দেখো আমরা যা কিছু হিসেব করি সেটা অবশ্যই কোনো না কোনো কিছুর উপর গড়ে ওঠে, কোনো কিছুর উপর গড়ে ওঠে বলতে কি বুঝাইলাম। তোমাকে যদি আমি বলি যে 1 কেজির উপর ভিত্তি করে 10, 20, 30, 40, 50 কেজি হয়, তুমি কোনো জিনিস 30 কেজি কিনতেছো, এর মানে কি এটা 1 কেজির 30 গুণ। তুমি ধরো এই ক্লাসটা দেখতেছো 10 বা 15 মিনিট ধরে, তাহলে তুমি যদি সময়টাকে সেকেন্ডেই নাও, ধরো কোনো একটা ঘটনা ঘটতেছে 10 বা 15 সেকেন্ড ধরে, যদি 15 সেকেন্ড হয় তার মানে কি 1 সেকেন্ডের 15 গুণ। যদি কোনো বস্তুর ভর 50 কেজি হয় তাহলে ওটা কি 1 কেজির 50 গুণ। কথা বোঝা গেছে? তার মানে আমরা ওই যে 1 কেজি 1 সেকেন্ড কিংবা 1 মিটার বলতেছি, এই যে 1 বলতেছি, এই যে 1 কথাটা বলতেছি, এটা হচ্ছে একক, এর উপর ভিত্তি করে বাকিটা গড়ে ওঠে। তো আমরা যখন কোনো ভেক্টরকে প্রকাশ করি সেটা কোনো একটা ভেক্টর যেটাকে আমরা একক ভেক্টর বলি তার উপর ভিত্তি করে গড়ে ওঠে। আমি তোমাকে যদি এক্সাম্পল দিয়ে বা ঘটনাটা বোঝানোর চেষ্টা করি, ধরো তোমাকে আমি এরকম করে বলতেছি যে এটা x অক্ষ এবং y অক্ষ, তুমি x অক্ষ বরাবর 5 ঘর গেছো, তাহলে তোমার মান কত 5, কোন দিকে গেছো x অক্ষ বরাবর। তুমি যে x অক্ষ বরাবর গেছো এটা প্রকাশ করার জন্য তুমি এখানে একক ভেক্টর i ব্যবহার করলা। এটা কি নির্দেশ করতেছে বা কি মিন করতেছে যে তুমি এরকম করে x অক্ষ বরাবর 5 ঘর গেছো, প্রত্যেকটা ঘর এক একটা করে i, প্রত্যেকটা ঘর এক একটা করে i, আর এরকম তোমার 5টা i মিলে তুমি 5i পাইছো। তাহলে এই ভেক্টরটার, এটা যদি a ভেক্টর হয় তাহলে a ভেক্টরটা হচ্ছে 5i, এবং এই ভেক্টরটার মান আমরা গত ক্লাসে শিখছি যে শুধু অ্যালফাবেট বা মডুলাস দিয়ে মান প্রকাশ করা হয়, তাহলে এই ভেক্টরটার মান হচ্ছে 5। আমরা যদি এই ভেক্টরটার একক ভেক্টর বের করতে চাই তাহলে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করব, আর এই ভেক্টরটা হচ্ছে 5i, আর আমরা 5i-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে শুধু i পাবো। এই iটা হচ্ছে এর একক ভেক্টর, এই iটাই এর একক ভেক্টর। দেখো যদি এই জিনিসটা 2 ডাইমেনশনাল হইতো, যদি এই জিনিসটা 2 ডাইমেনশনাল হইতো, তুমি মনে করো x অক্ষ বরাবর 3 ঘর গেছো, দ্যাট মিনস 3i, এবং তুমি y অক্ষ বরাবর 4 ঘর গেছো, তুমি যেহেতু y অক্ষ বরাবর 4 ঘর গেছো তাহলে এটা হচ্ছে 4j। তুমি y অক্ষ বরাবর 4 ঘর গেছো, তাহলে ফাইনাল ভেক্টরটা কি দাঁড়াচ্ছে, তাহলে ফাইনাল ভেক্টরটা দাঁড়াচ্ছে এই যে এইটা হচ্ছে এই ভেক্টরটা। তোমরা ম্যাথের স্থানাঙ্ক ব্যবস্থায় সাধারণত এগুলোকে কমা দিয়ে লিখতা 3,4। যেহেতু আমরা ভেক্টরে প্রকাশ করতেছি তাহলে এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করব x অক্ষ বরাবর 3 ঘর প্লাস y অক্ষ বরাবর 4 ঘর, এটাকে আমরা ভেক্টরের প্রকাশ বলি। এটাকে অবস্থান ভেক্টর আমরা সামনে পড়ব, এটা হচ্ছে এই ভেক্টরটা। আচ্ছা, এটা যদি এই ভেক্টরটা হয়ে থাকে, এটা যদি এই ভেক্টরটা হয়ে থাকে তাহলে এই ভেক্টরটার একক ভেক্টর কত? আচ্ছা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, বি ভেক্টর সমান সমান এটা। তাহলে আমাকে যদি বি এর একক ভেক্টর বের করতে হয় তাহলে বি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। বি ভেক্টরটা কি 3i প্লাস 4j, আমরা এটা জানি, কিন্তু আমরা জানি না এর মান কত। আচ্ছা, তবে আমরা এটা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের মান বের করার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে √ লম্ব ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট মিনস এটার মান আসবে 5। তাহলে এই ভেক্টরটার মান কত 5, আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 3/5i এবং 4/5j, এটা হচ্ছে বি এর একক ভেক্টর, এটা হচ্ছে বি এর একক ভেক্টর। দেখো এই বি এর যে একক ভেক্টর 5 বললাম, এটার বিষয়টা কেমন? এটার বিষয়টা হচ্ছে এরকম যে তুমি এটাকে যদি এরকম করে 1 2 3 4 5টা ভাগে ভাগ করো তাহলে এই যে প্রত্যেকটা ভাগ আছে এই প্রত্যেকটা ভাগ হচ্ছে এই ভেক্টরটা, আর এরকম 5টাকে নিয়ে টোটাল ভেক্টরটা তৈরি হয়েছে। তুমি খেয়াল করে দেখো, একে 5 দিয়ে গুণ করো তাহলে 5 কাটা যায় 3i, আর এখানে 5 কাটা যায় 4j হবে, এই মেন ভেক্টরটা আমরা ফেরত পাচ্ছি।
এখন তোমাদের কারো কারো মনে কোশ্চেন জাগতে পারে যে একক ভেক্টর, যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলা হয়, যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলা হয়। তাহলে এই ভেক্টরটার মান তো 1 না। তুমি যদি খেয়াল করে দেখো, তুমি একটু নোটিস করে দেখো, এই যে এই ভেক্টরটার মান, তুমি যদি মান বের করতে চাও এই ভেক্টরটার, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে আমরা যদি এইটুকুর মান বের করতে চাই, দ্যাট মিনস অতিভুজ যদি বের করতে চাই, তুমি এখানে ছোট্ট করে ত্রিভুজটা চিন্তা করতে পারো। এই এক্স অক্ষে বরাবর গেছে হচ্ছে 3/5i, আর ওয়াই অক্ষ বরাবর গেছে হচ্ছে 4/5j। আমরা অতিভুজটা বের করব। আমরা যদি অতিভুজটা বের করতে চাই, তাহলে √/(x²), এক্স বলতে 3/5 এর উপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 4/5 এর উপর স্কোয়ার। তুমি খেয়াল করে দেখো এখানে, তাহলে এটা হচ্ছে 9/25 প্লাস 16/25, এবং এর উপর আমরা রুট করতেছি, এবং এটা লসাগু করলে 25/25 হবে, এবং ফাইনালি এর মান আসবে 1। দেখো এই ভেক্টরটা 2 ডাইমেনশনাল, যার কারণে একে যেমন দেখেই বোঝা যাচ্ছে এটা একটা একক ভেক্টর, একে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এটা 2 ডাইমেনশনাল। এই 2 ডাইমেনশনালটা থেকে যখন আমরা জিনিসটাকে বের করতে চেষ্টা করতেছি বা বের করতেছি, তখন এই জিনিসটা এরকম হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এটার একক ভেক্টর কত? ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলাম, মান দিয়ে ভাগ করে কি পাইলাম? এই ভেক্টরটা পাইলাম। এটা হচ্ছে একক ভেক্টর। আচ্ছা, আমরা অলরেডি 2 ডাইমেনশন ভেক্টরের মান বের করতে শিখে গেছি, 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন। আমরা যদি 3 ডাইমেনশন নিয়ে কথা বলি, 3 ডাইমেনশনটা আমাদের কাছে একটু নতুন বা কমপ্লেক্স মনে হতে পারে। আমরা 3 ডাইমেনশনটার দিকে একটু আগাবো। আচ্ছা, 3 ডাইমেনশনের বিষয়টা কেমন হচ্ছে? একটু ওয়েট। আচ্ছা, আমরা 3 ডাইমেনশন নিয়ে কথা বলবো। ত্রিমাত্রিক, তোমাকে এটা একটা ঘরের সঙ্গে কল্পনা করতে হবে। আমি যদি তোমাদেরকে হেল্প করি, দেখো তুমি এই যে একটা 3 ডাইমেনশন এরকম অবস্থা চিন্তা করো, ঠিক আছে? তুমি এরকম একটা 3 ডাইমেনশন অবস্থা চিন্তা করো। তুমি চিন্তা করো যে তোমার এই যে এই জায়গায় এটা হচ্ছে মূল বিন্দু মানে এটা 0, 0 এবং 0। এখানে 3টা লিখছি আমি, কারণ এটা 3 ডাইমেনশনাল, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ আছে। তুমি চিন্তা করো এইখান থেকে এই যে আমার এটা এই বরাবর এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এই বরাবর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, আর উপরের দিকেটা হচ্ছে জেড অক্ষ। আচ্ছা, আমি যদি এক্স অক্ষ বরাবর আসি, তাহলে আমি এক্স অক্ষ বরাবর যতটা আসবো, যদি আমি 2 ঘর আসি তাহলে 2i, 3 ঘর আসলে 3i, ধরো এক্স ঘর আসলাম তাহলে এটা হচ্ছে xi। এরপর আমরা ওয়াই অক্ষ বরাবর গেলাম, y, এবং এর একক ভেক্টর হচ্ছে j। এইখানে আসার পর আমরা এবার উপরে উঠলাম, এটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে k, তাহলে এটা হচ্ছে জেড কে। ফাইনালি আমরা এই বিন্দুটাতে পৌঁছাইলাম। আমরা ফাইনালি যে এই বিন্দুটাতে পৌঁছাইলাম, এই বিন্দুটার অবস্থানটা কি? এই বিন্দুটার অবস্থানটা হচ্ছে আমরা xi yj প্লাস জেড কে এই পর্যন্ত এখানে পৌঁছেছি। এটা হচ্ছে আমার এই ভেক্টরটা। এই ভেক্টরটা কি হবে? এই যে তুমি যদি ঠিক এখান থেকে এই পর্যন্ত একটা ভেক্টর টানো, তাহলে এই যে ভেক্টরটা আমরা টানলাম, মূলত এই ভেক্টরটাই হচ্ছে এই ভেক্টরটা। এটা 3 ডাইমেনশনাল। তুমি চিন্তা করো, তুমি তোমার রুমের কল্পনা করো যে তুমি তোমার রুমে একটা কর্নার থেকে এক্স অক্ষ বরাবর গেলা, দেন ওয়াই অক্ষ বরাবর গেলা, দেন উপরের দিকে জেড অক্ষ বরাবর গেলা। তুমি ঘরের উপরের দিকে যে কর্নারটাতে যায় পৌঁছাবা, নিচের এই কর্নার থেকে উপরের দিকের ওই কর্নার পর্যন্ত, উপরের দিকের এই কর্নার পর্যন্ত যদি একটা ভেক্টর চিন্তা করো, তুমি চিন্তা করো একটা রশি বাঁধছো এই ঘরের এই কর্নার যেটা মূলবিন্দু, এখান থেকে উপরের দিকের ওই কর্নার পর্যন্ত, তাহলে এই যে ভেক্টরটা মানে রিপ্রেজেন্ট করবে ওই যে রশিটা বাঁধছো, ওই রশিটা, এই ভেক্টরটার আমরা মান বের করব। তুমি এইখানে এটা যেহেতু 2 ডাইমেনশনের মধ্যে 3 ডাইমেনশন আর্ট করছি, তোমার একটু বুঝতে কষ্ট হবে। তুমি তোমার রুমের সঙ্গে কল্পনা করো, তুমি ঘরের নিচের কর্নার থেকে উপরের কর্নার পর্যন্ত কল্পনা করো। আচ্ছা চিন্তা করো তো, তুমি যদি এটাকে একটা অতিভুজ চিন্তা করো, তাহলে ঘরের সোজা যে নিচে নামছো, মানে এই যে এইটা সোজা নিচে যেটা নামছো, সেটাকে তুমি লম্ব চিন্তা করো। সোজা নিচে নামাটাকে তুমি লম্ব চিন্তা করো। সোজা নিচে নামছো, এটা হচ্ছে তোমার লম্ব, সোজা নিচে নামছো, এটা হচ্ছে তোমার লম্ব, সোজা নিচে নামছো। আর ওই নিচের কর্নার থেকে ঘরের এই কর্নার পর্যন্ত যে কোণাকুনি যে কর্ণটা মেঝেতে, এই কর্ণটা হচ্ছে তোমার ভূমি। ওই কর্ণটা কোনটা? এইটা।
তাহলে এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব। দেখো এটা দেখে মনে হচ্ছে না লম্ব, বাট এটা লম্ব, কারণ ঘরের ওই যে মেঝের সঙ্গে দেওয়াল তো আমার লম্বই। তাহলে এই জিনিসটা তোমাকে কল্পনা করতে হবে। তুমি এইভাবে চিন্তা করো, এটা ও বিন্দু, এটা এ, এটা বি এবং এটা হচ্ছে সি। তুমি মেনলি ও সি ভেক্টরটাকে বলতেছো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে। আচ্ছা, তুমি এই ভেক্টরটাতে কিভাবে বোঝাচ্ছ? তুমি এক্স অক্ষ বরাবর গেছো, ওয়াই অক্ষ বরাবর গেছো এবং জেড অক্ষ বরাবর গেছো। তোমাকে আমি বলতে চাচ্ছি, তুমি এই যে ভেক্টরটা যেটা ওসি বলতেছ, এই ওসি ভেক্টরটা বা সি ভেক্টরটা তোমার এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তার মানে ও বিটা তোমার হচ্ছে ভূমি। তাহলে আমরা যদি ডিরেক্ট মান বের করতে চাই, ওসি এর মান বের করতে চাই, তাহলে আমরা রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বলবো। ভূমি মেঝের কর্ণটা কোনটা? ও থেকে বি, তাহলে ও বি এর উপর স্কয়ার, আর উচ্চতা কোনটা? বি সি এর উপর স্কয়ার। বিসিটা কিন্তু আমাদের জেড ছিল, আমরা পরে আসতেছি এটাতে। আচ্ছা, তুমি যেটাকে ভূমি বলতেছো, রুমের যে কর্নারটাকে, আচ্ছা এটা যে তুমি এক্স অক্ষ বরাবর গেলা দেন ওয়াই অক্ষ বরাবর গেলা, এই এক্স আর ওয়াই এর অতিভুজ না? মানে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, এই যে এক্স আর এটা ওয়াই, এটা কিন্তু 90 ডিগ্রি, কারণ ঘরের ওই কর্নারটা কিন্তু 90 ডিগ্রি, এবং এই বরাবর গিয়ে এই বরাবর আসছি, এটা আবার অতিভুজ কার? এই দুইটার। তাহলে আমরা ও বি অতিভুজ সমান সমান রুট ওভার ভূমি স্কয়ার ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার বলতে পারি। আমরা যদি এই মানটা এখানে চিন্তা করি, তাহলে রুট ওভার স্কয়ার এবং রুট কাটা যাবে, তাহলে ও এ স্কয়ার প্লাস তোমার এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার হবে। দ্যাট মিনস ও থেকে এ তুমি এই বরাবর গেছিলা এক্স, তারপরে এ থেকে বি এই বরাবর গেছিলা ওয়াই, এবং তুমি বি থেকে সি এই বরাবর গেছিলা হচ্ছে জেড, এগুলোর উপর স্কয়ার এবং রুট ওভার। তাহলে এইটা হচ্ছে তোমার এই ভেক্টরটা। এই ভেক্টরটার নাম যদি তুমি সি ভেক্টর দাও, তাহলে এই ভেক্টরটা সি ভেক্টর বা ও সি ভেক্টর হোয়াট এভার, এই ভেক্টরটার মান হচ্ছে এটা। ত্রিমাত্রিক ভেক্টরের মান এভাবে বের করতে হয়। ত্রিমাত্রিক ভেক্টরের মান এভাবে বের করতে হয়। আমি তোমাকে বিষয়টা সামারাইজ করে দিই। ধরো ওয়ান ডাইমেনশনাল ভেক্টর এ, এটা হচ্ছে এক্স আই, এর মান কত? শুধুমাত্র এক্স। আমরা এটাকে এটা মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাবো। যদি ভি ভেক্টরটা টু ডাইমেনশনাল হয়, তাহলে এক্স আই প্লাস ওয়াই জে, আর আমরা এটাকে এটার মান দিয়ে ভাগ করব। মান দিয়ে ভাগ করার সময় এর মান বের করব রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার করে। যদি আমাদের কোনো ভেক্টর হয় সি, তাহলে এই সি ভেক্টরটা যদি থ্রি ডাইমেনশনাল হয়, তাহলে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আর আমরা যখন এটার মান বের করব, তখন রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার করবো। তুমি এভাবেও কল্পনা করতে পারো, আমি স্কয়ার করে রুট করছি, তাহলে শুধুমাত্র এক্স, তাহলে একটা থাকলে স্কয়ার করে রুট করব, দুইটা থাকলে স্কয়ার করে যোগ করে রুট করব, তিনটা থাকলে আমরা হচ্ছে স্কয়ার করে যোগ করে বর্গমূল করব। তাহলে তো আমরা ভেক্টরগুলোর মান বের করতে পারতেছি। আর ভেক্টরের মান যদি আমরা বের করতে পারি, তাহলে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমরা তার একক ভেক্টরগুলো পেয়ে যাব। আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার হচ্ছ বা হইছ। আচ্ছা, এরপর আমরা একক ভেক্টর নিয়ে কথা বলতেছিলাম। একক ভেক্টর নিয়ে আমরা অনেক আলোচনা করলাম। তো আমাদের এখানে যে জানার বিষয় সেটা হচ্ছে, যে ভেক্টরের মান একক তাকে আমরা একক ভেক্টর বলি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখলাম না, যে কোনো ভেক্টরকে যদি আমরা তার মান দিয়ে ভাগ করি, কোনো ভেক্টরকে দিয়ে যদি আমরা তার মান দিয়ে ভাগ করি, এ ভেক্টরকে যদি আমরা তার মান দিয়ে ভাগ করি, তাহলে আমরা এটাকে তার একক ভেক্টর বলি। এখন কোনো ভেক্টর তো শূন্য ভেক্টর হতে পারে, শূন্য ভেক্টর হলে ওর মান কি? শূন্য। এখন কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে তো এটা অসংজ্ঞায়িত চলে আসবে। এই জন্য সংজ্ঞাটাকে একটু আপগ্রেড করে আমরা কথা বলবো। মান শূন্য না এরকম কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায়, সেটাকে আমরা তার একক ভেক্টর বলে থাকি। একক ভেক্টরগুলো সাধারণত স্মল লেটারের হয় আর টুপি চিহ্ন ব্যবহার করা হয়। তবে যে কোনো দিকের ভেক্টরগুলোর একক ভেক্টর আমরা তার স্মল লেটার দিয়ে প্রকাশ করি। স্পেসিফিকভাবে এক্স অক্ষ বরাবর কোনো কিছু ঘটলে আই, ওয়াই অক্ষ বরাবর কোনো কিছু ঘটলে জে, আর জেড অক্ষ বরাবর কোনো কিছু ঘটলে ওটাকে আমরা হচ্ছে জেড অক্ষ বরাবর যদি কোনো কিছু ঘটে, তাহলে ওটাকে আমরা হচ্ছে কে বলে থাকি। এই তিন দিকে আমরা তিনটা একক ভেক্টর নিয়ে থাকি, এক্স, ওয়াই এবং জেডের দিকে। আচ্ছা, তোমরা একটু আগে খেয়াল করে দেখো, 5i এর একক ভেক্টর কত? 5i-কে যদি আমরা 5 দ্বারা ওর মান দিয়ে ভাগ করি, তাহলে পাচ্ছি i, এটা হচ্ছে তার একক ভেক্টর। আচ্ছা, 5i কোন দিকে ছিল? এক্স অক্ষের দিকে। i কোন দিকে? এক্স অক্ষের দিকে। দুইটাই এক্স অক্ষের দিকে। তাহলে দুইটাই যদি এক্স অক্ষের দিকে হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি।
রিমেম্বার, কোনো ভেক্টর ও তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কোনো ভেক্টর ও তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এটা আমরা মনে রাখবো। ওকে, কোনো ভেক্টর ও তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আচ্ছা, এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করো তো, তুমি যদি আড়াআড়ি গুণ করো তাহলে এ ভেক্টর সমান সমান এ ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের একক ভেক্টর। তাহলে কোনো ভেক্টরের একক ভেক্টরকে তার মান দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ওই ভেক্টরটা পাওয়া যায়। এখানে কথাটা বলা আছে, এগুলো এমসিকিউ এবং সংজ্ঞা আকারে আমরা পড়ব। আশা করি একক ভেক্টর সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যদি পরের ধাপে যাই, সেটা হচ্ছে এই যে ধরো এই ভেক্টরটার মান ও একক ভেক্টর নির্ণয় করো। আমরা একটা ম্যাথ দেখি। দেখো এই যে এক্স ওয়াই জেড এর দিকে 3টা মান আছে এবং এদেরকে রিপ্রেজেন্ট করতেছে আই জে কে একক ভেক্টরগুলো। আমরা যদি মান বের করতে চাই তাহলে যেটা শিখলাম √x² + y² + z², এভাবে 3 ডাইমেনশনে আমরা মান বের করব আর ওই ভেক্টরটাকে যখন ওর মান দিয়ে ভাগ করব তখন আমরা তার একক ভেক্টর পেয়ে যাব। ইজি বিষয়। এবার যে সংজ্ঞাটা আমরা পড়ব সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর জিনিসটা কি? আয়ত একক ভেক্টর হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর যদি 3টি একক ভেক্টর কাজ করে, লাইক কিউব টাইপের, যে এক্স অক্ষ বরাবর এক ঘর, ওয়াই অক্ষ বরাবর এক ঘর এবং জেড অক্ষ বরাবর এক ঘর, এটাকে নিয়ে যে আমার ঘনক আকৃতির একটা কাঠামো তৈরি হবে, এই ঘনক আকৃতির কাঠামোটাকে আমরা বলতেছি আয়ত একক ভেক্টর। খুব ইজি একটা বিষয়। আচ্ছা, আশা করি এটা তোমরা পারবা। এরপরে আমরা যদি অবস্থান ভেক্টরের কথা বলি, এটা আমরা অলরেডি বুঝে গেছি। এই যে ধরো আমি এক্স অক্ষ বরাবর গেলাম, দেন ওয়াই অক্ষ বরাবর গেলাম এবং জেড অক্ষ বরাবর গেলাম, ফাইনালি আমি এই জায়গায় পৌঁছাইলাম। তাহলে এই যে ভেক্টরটা আমার মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত পৌঁছাইতে আমাকে এই জায়গাগুলো যেতে হয়েছে। এইটা কি করতেছে, আমি কোন জায়গায় আসি বা গেছি সেটার অবস্থান নির্ণয় করতেছে। তাহলে এই যে প্রসঙ্গটা আমার মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করার জন্য যে ভেক্টরটা ব্যবহার করা হয় তাকে আমরা অবস্থান ভেক্টর বলে থাকি। খুব ইজি বিষয়। আচ্ছা, এখন মনে করো যে কোনো একটা জায়গায় আমরা সার্কেল আকারে ঘুরতেছি, কোনো একটা মুহূর্তের পজিশন বের করতে গেলে আমাকে কি করতে হবে, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে, যাই আমি এটা পাবো। তাহলে আমরা এই জায়গার অবস্থানটা পাচ্ছি। আমরা যে এই জায়গার অবস্থানটা পাচ্ছি এটা কি একটা বৃত্তাকার যে ঘূর্ণয়ন, এর ব্যাসার্ধ না? তাহলে আমরা এই ব্যাসার্ধে তার অবস্থানটা পাচ্ছি। এই জন্য এই ঘূর্ণয়মান অবস্থায় যখন তার অবস্থান বের করা হয় তখন যে ভেক্টরটা ব্যবহার করা হয় ওটাকে অনেক সময় আমরা রেডিয়াস ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বলে থাকি। তুমি দেখো, ব্যাসার্ধ ভেক্টরটা তার অবস্থান নির্দেশ করে, অবস্থান ভেক্টরটা তার অবস্থান নির্দেশ করে। এই জন্য ব্যাসার্ধ ভেক্টরকে অনেক সময় অবস্থান ভেক্টর বলা হয়। দেখো, যে জিনিসটা ঘূর্ণয়নের সঙ্গে সম্পর্কযুক্ত তাকে আমরা ব্যাসার্ধ ভেক্টর বলতে পারবো, কিন্তু ওই জিনিসটা যদি ঘূর্ণয়নের সঙ্গে সম্পর্কযুক্ত না হয় তাহলে তাকে আমরা শুধু অবস্থান ভেক্টর বলতে পারবো, ব্যাসার্ধ ভেক্টর বলতে পারবো না। এই তথ্যগুলো তোমরা দেখে নিবা। আচ্ছা, এরপর আমরা যদি সরণ ভেক্টরের কথা বলি। আচ্ছা, সরণ ভেক্টরের বিষয়টা কেমন? সরণ ভেক্টরের বিষয়টা হচ্ছে, আমি তোমাকে যদি এরকম করে বুঝাই। আচ্ছা, আমরা একটা 3 ডাইমেনশন ঘটনা বোঝার চেষ্টা করি। আমাদের মনে করো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর আমরা হচ্ছে বিভিন্ন রকমের সরণ নিব। আমাদের এটা মনে করো এক্স অক্ষ, আর উপরেরটা ওয়াই অক্ষ, আর এদিকেরটা হচ্ছে জেড অক্ষ। তুমি যদি এক্স অক্ষ বরাবর, ধরো তুমি এক্স অক্ষ বরাবর কিছু দূর গেলা, তুমি এক্স অক্ষ বরাবর ধরো 2 ঘর গেলা। আচ্ছা, দেন তুমি ওয়াই অক্ষ বরাবর, আমি কালারগুলো পরবর্তীতে চেঞ্জ করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ওয়াই অক্ষ বরাবর ধরো 3 ঘর গেলাম। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর আমরা 3 ঘর গেলাম। এরপর আমরা এক্স অক্ষ বরাবর আরও 1 ঘর গেলাম, এক্স অক্ষ বরাবর আরও 1 ঘর গেলাম। দেন আমরা হচ্ছে জেড অক্ষের এটা ধনাত্মক দিক ধরতেছি, আমরা জেড অক্ষ বরাবর আসলাম, জেড অক্ষ বরাবর ধরো 5 ঘর। আচ্ছা, আমরা এগুলো নাম্বারগুলো দিব, আমি তোমাদের আগে জাস্ট চিত্রটা আর্ট করে নিই। জেড অক্ষ বরাবর আসলাম, দেন ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আসলাম, জেড অক্ষের দিকে ফেরত গেলাম, ফেরত গিয়ে আমরা এখান থেকে এক্স অক্ষের বিপরীত দিকে ধরো 4 ঘর আসলাম। আচ্ছা, আমি লিখে দিই তাহলে বুঝতে পারবা। এটা 1, এটা 4। আচ্ছা, আর এখানে ওয়াই অক্ষের দিকেরগুলোকে উপরের দিকে গেছি, এখানে নিচে নামছি ধরো 2 ঘর।
আচ্ছা, আর জেড অক্ষের দিকে দেখো, আমি ওয়াই অক্ষের দিকে যে মুভগুলো করছি, আমি ওয়াই অক্ষের মুভগুলোকে লাল কালার দিয়ে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে ওয়াই অক্ষ বরাবর এগুলো। আচ্ছা, এখন আমরা যদি জেড অক্ষের কথা বলি, তাহলে জেড অক্ষের বেলায় তোমার এটা জেড অক্ষ এবং এটা হচ্ছে জেড অক্ষ। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কালারগুলো চেঞ্জ করে দিছি। জেড অক্ষ বরাবর যে সরণগুলা, এটা মনে করো 5 ঘর আর এটা 1 ঘর। আচ্ছা, সাদা কালার দিয়ে তোমাদেরকে আমি এক্স অক্ষ বরাবর মুভমেন্ট বুঝাইছি, এটা যেহেতু 3 ডাইমেনশনাল। আমরা ফাইনালি এইখানে এসে পৌঁছেছি। এক্স অক্ষ বরাবর মুভগুলোকে আমি সাদা কালার, লাল কালার দিয়ে ওয়াই অক্ষ বরাবর, আর গোলাপি কালার দিয়ে তোমার হচ্ছে জেড অক্ষ বরাবর মুভ যে করছি এটা আমি দেখানোর চেষ্টা করছি। তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এক্স অক্ষ বরাবর দেখো, তুমি এক্স অক্ষ বরাবর গেছো, এক্স অক্ষ বরাবর আসছো, এই এক্স অক্ষের সঙ্গে হিসেব নিকেশ কিন্তু এক্স অক্ষের হবে, এক্স অক্ষের সঙ্গে কিন্তু ওয়াই অক্ষের হবে না। তার মানে আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে এক্স অক্ষ বরাবর তোমার সরণ যেটা, সেটা তুমি সামনের দিকে গেছো 2 ঘর, তারপরে তুমি আবার সামনের দিকে গেছো 1 ঘর, এবং তুমি পিছনের দিকে ফেরত আসছো 4 ঘর। আমরা এক্স অক্ষের ঋণাত্মক দিকে গেলে মাইনাস লিখতেছি, এবং ফাইনালি আমার -1, এই যে আমার -1 সরণ, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর এটা যে এক্স অক্ষ বরাবর, এটা প্রকাশ করার জন্য আমরা একক ভেক্টর আই নিব। আচ্ছা, এবার যদি আমরা ওয়াই অক্ষ বরাবর সরণ দেখি, তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ দেখলে এখানে খেয়াল করে দেখো, ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে গেছি আমরা 3 ঘর, দেন ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে নামছি 2 ঘর। তাহলে ফাইনালি এটা হচ্ছে 1 ঘর, এটা হচ্ছে কোন দিকে, আমাদের ওয়াই অক্ষের দিকে, এই জন্য জে। আর জেড অক্ষের সামনের দিকে আমরা আসছি, জেড অক্ষের সামনের দিকে আমরা আসছি 5 ঘর পজিটিভ, আর ফেরত গেছি 1 ঘর নেগেটিভ। তাহলে ফাইনালি এটা হচ্ছে 4, এবং জেড অক্ষ বলে এটা হচ্ছে কে। তাহলে আমরা যদি এই বিন্দুটাকে পি বিন্দু বলি, তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর যে অবস্থানটা, এই ও বিন্দুর সাপেক্ষে আমরা যদি পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই, এই অবস্থান ভেক্টরটা হচ্ছে কীরকম, ওই যে -i প্লাস জে এবং প্লাস 4k, এটা হচ্ছে আমার এই বিন্দুর অবস্থান ভেক্টর। এইখান থেকে যে জিনিসগুলো আমরা শিখলাম সেটা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ এক্স অক্ষের সঙ্গে এক্স অক্ষের হয়, ওয়াই অক্ষের সঙ্গে ওয়াই অক্ষের, জেড অক্ষের সঙ্গে জেড অক্ষের, কখনোই এক্স অক্ষের সঙ্গে ওয়াই অক্ষের যোগ বিয়োগ হয় না। এইটা হচ্ছে ফাইনালি এই বিন্দুর, আমরা মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান বা সরণ ভেক্টর বের করলাম, আমরা বিভিন্ন জায়গায় মুভ করার পর ফাইনালি ওখানে পৌঁছেছি। আচ্ছা, আরেকটু এই জিনিসটাকে যদি আমরা ইজিলি বুঝি, তাহলে ধরো যে আমরা এই বিন্দুতে ছিলাম। আচ্ছা, এই বিন্দুতে আমার অবস্থানটা, যে অবস্থান ভেক্টর, আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি, x1i প্লাস y1j প্লাস হচ্ছে z1k। আচ্ছা, আর এটা হচ্ছে বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্কটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, এটা হচ্ছে বি বিন্দু সমান সমান x2i প্লাস y2j প্লাস z2k। আমরা এ থেকে বি বিন্দুতে গেছি, আমরা সরণ ভেক্টর বের করব। আচ্ছা, এ থেকে বি বিন্দুতে আমরা সরণ ভেক্টর বের করব, এ থেকে বি বিন্দুতে আমরা সরণ ভেক্টর বের করব। এ থেকে বিতে গেছি, এই জন্য এ বি একসঙ্গে লিখবো, আর উপরে ভেক্টর চিহ্ন দিয়ে আমরা হচ্ছে সরণ ভেক্টরকে প্রকাশ করব। আচ্ছা, এখন এখানে যে বিষয়টা দাঁড়াইলো সেটা হচ্ছে, তোমরা ভেক্টর যুগের যে সূত্রগুলো, ওগুলো সামনে শুনবা বা শিখবা আমার কাছ থেকে। তবে তোমরা হয়তো তোমাদের বেসিক থেকে এটা জানো যে কোনো কারণে ভেক্টর যুগে যেটা ত্রিভুজ সূত্র বলা হয়, ধরো এই এ বিন্দু থেকে আমি বিতে গেলাম, দেন বি থেকে সিতে গেলাম, আর আমি সোজা এ থেকে সিতে যেতে পারি। ভেক্টরের বেলা তুমি কোন রাস্তা দিয়ে গেছো এটা মেটার করে না, মেটার করে তুমি কই ছিলা আর কই আসো। তুমি এ থেকে সিতে ডিরেক্ট গেছো, তাহলে এ থেকে সিতে, আর এই কাজটা তুমি দুইভাবে করতে পারো, এ থেকে বি দেন তুমি বি থেকে সিতে যেতে পারো। তো তুমি এইভাবে গেলেও যেখানে যায় পৌঁছাইছো, এইভাবেও তুমি সোজা ওখানে যায় পৌঁছাইছো। তার মানে ফাইনালি বিষয়টা কি দাঁড়াচ্ছে, ফাইনালি বিষয়টা দাঁড়াচ্ছে যে তুমি কই ছিলা আর কই আসো। তাহলে এই যে এই রাস্তার যোগফল আর এই যোগফল, মানে এই রাস্তাটা, এই দুইটা যোগফলের সমান, এগুলো তোমরা ভেক্টরের বেসিক থেকে জানার কথা। তাহলে আমি তোমাকে যদি এভাবে বলি যে আমি এই মূল বিন্দু থেকে এতে গেলাম, তাহলে আমার এটা কি ও এ,
আচ্ছা, দেন আমি এ থেকে বিতে গেলাম, এটা কি তাহলে আমার এ বি। আর আমি এইখান থেকে সোজা বি বিন্দুতে যেতে পারি, যেটাকে আমরা ও বি বলি। এই কনসেপ্টের উপর ভিত্তি করে চিন্তা করো, এইভাবে যেতে পারি, সোজা যেতে পারি, তাহলে কি আমি বলতে পারি না ও বি সোজা যেতে পারি, আর ওই রাস্তাটা আমি ঘুরে যেতে পারি ও এ প্লাস এ বি। আমরা এ বি সরণ ভেক্টর বের করব, তার মানে এ বি মানে কি, এটা পাশে পার করে দাও, ও বি মাইনাস ও এ। আচ্ছা, ও বি মানে কি, ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান, আর ও এ মানে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান। সাধারণত কোনো কিছু তো মূল বিন্দুর সাপেক্ষেই বোঝায়, এজন্য আমরা চাইলে এটাকে শুধু বি আর এটাকে শুধু এ বলতে পারি। তার মানে কি, এ বি সমান সমান বি মাইনাস এ, এটাই আমাদের সরণ ভেক্টর। মানে বিষয়টা দাঁড়ালো দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করতে হবে, বা শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করতে হবে। যদি আমি বি এ সরণ ভেক্টর বের করতাম, তাহলে এ থেকে বি বিয়োগ করতাম, মানে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে। এগুলো হলো আমাদের সরণ ভেক্টরের সূত্র। আমরা এই যে ম্যাথ দেখি, তাহলে জিনিসগুলো বুঝতে পারবো। আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা এটা আর একটা এটা। তোমরা আগে 2 ডাইমেনশনে দুইটা পাইতা, এখানে 3টা, এক্স ওয়াই জেড। আমরা যখন এগুলোকে অবস্থান ভেক্টর আকারে প্রকাশ করতে চাইব, তখন কিছুই না, জাস্ট এদের সঙ্গে আমরা আই জে কে এড করে দেব, আই জে কে। আর এটার অবস্থান ভেক্টর যখন আমরা বের করতে যাব, সেম, আমরা জাস্ট 3i 2j -5k আই জে কে এড করে দিলেই আমাদের অবস্থান ভেক্টর প্রকাশ করা হয়ে যাবে। আমরা যখন সরণ ভেক্টর এ বি বের করতে যাচ্ছি, তখন আমরা বি থেকে এ বিয়োগ করব, বি থেকে এ বিয়োগ করব, ভি থেকে এ যখন বিয়োগ করব, মাত্রই যে কনসেপ্টটা শিখে আসলা, আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে, এবং হচ্ছে কে এর সাথে কে। তাহলে এই যে আই এর সঙ্গে এই আই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা 4i হচ্ছে, জে এর সঙ্গে জে প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে 2 - 5 -3, আর -5 কে এর সাথে যদি -7 করি -12k, এটা হচ্ছে এই ভেক্টরটা। যদি এর মান বের করতে বলে, তাহলে আমরা জাস্ট কি করব, ওই √x² + y² + z² দিয়ে মান বের করব। কোনো কারণে যদি বলতো একক ভেক্টর নির্ণয় করো, তাহলে আমরা কি করতাম, এই যে ভেক্টরটা বের করলাম আর এই যে মান বের করলাম, এটাকে এটা দ্বারা ভাগ করতাম, তাহলে আমরা একক ভেক্টর পেয়ে যেতাম। 3 নম্বরটাতে দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে এই যে এ বি সি 3টা ভেক্টর দিয়ে দিছে, সি ভেক্টরের মান বের করতে বলছে। তো তুমি তো মান বের করতে জানো, √x² + y² + z²। তোমাকে যদি 3টে ভেক্টর যোগ করতে বলে, তাহলে যোগ করার ক্ষেত্রে এই যে আই গুলোকে যোগ করবা, জে গুলোকে যোগ করবা, কে গুলোকে যোগ করবা, তাহলে তুমি 3টে ভেক্টরের যোগফলের মান পাই যাবা, আর এটার মান এইভাবে বের করতে পারবা। এখানে মডুলাস দিয়ে মূলত মান প্রকাশ করতে বলা হয়েছে। এইখানে খেয়াল করো, 2a - 3b - 5c, এর সঙ্গে 2 গুণ করতে হবে। তার মানে এই যে এ ভেক্টরটা, এর সঙ্গে 2 গুণ করবা, বি এর সঙ্গে 3 গুণ করবা, মাইনাস করবা, সি এর সঙ্গে 5 গুণ করবা, মাইনাস করবা। এখানে তোমাকে মনে রাখতে হবে, আমি এই 2 দিয়ে এ ভেক্টরকে গুণ করব, এ ভেক্টরের প্রত্যেকটা সহগকে গুণ করব, 3 দিয়ে প্রত্যেকটাকে গুণ করব, 5 দিয়ে প্রত্যেকটাকে গুণ করব। তারপরে আমরা আই এর টার্মগুলোর সঙ্গে আই এর টার্মগুলো যোগ বিয়োগ করে ফাইনাল যে আউটপুট পাবো, ওইটা হচ্ছে আমাদের এই ভেক্টরটা। আর মডুলাস দিয়ে মান বের করতে বলা হয়েছে, আমরা তো ভেক্টরের মান বের করতে জানি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো বা অঙ্কটা করতে পারবা। আচ্ছা, একক ভেক্টর, একক ভেক্টর কি ছিল, যার মান 1 একক। তাহলে এই ভেক্টরটা যদি একক ভেক্টর হয়, তাহলে বি এর মান কত, তাহলে এই ভেক্টরটার মান হইতে হবে কত, 1, তাহলে এটা একক ভেক্টর হবে। মান কেমনে বের করি আমরা, √x² + y² + z², এখানে z এর জায়গায় বি, তাহলে সব মানগুলো বসাই দিয়ে আমরা বি এর মান বের করতে পারবো। এটা হচ্ছে একক ভেক্টরের ম্যাথ। আচ্ছা, এবার যেটা আসলো সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর, যেটাকে আমরা রেসিপ্রোকাল ভেক্টর বলে থাকি। যদি একটা ভেক্টর এদিকে হয়, এর মান যদি হয় 5i, তাহলে আরেকটা ভেক্টর যদি ওই দিকেই হয় আর ওর মান যদি হয় 1/5i, তাহলে এই দুটা ভেক্টরকে একটার আমরা বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলতে পারবো। যদি একটার মান অপরটার বিপ্রতীপ হয়, তাহলে তাকে আমরা বিপ্রতীপ ভেক্টর বলবো। তবে রিমেম্বার, এই 5i এর বিপ্রতীপ ভেক্টর 1/5i, 1/5 যে বললে হবে না, তার মানে একই দিকে হতে হবে, তার মানে সমান্তরাল হতে হবে। তাহলে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় এবং তাদের মানগুলো যদি একটার 1 আকারে থাকে, দ্যাট মিনস বিপ্রতীপ আকারে থাকে, তাহলে তাকে আমরা কি করতে পারবো, বিপ্রতীপ ভেক্টর বলতে পারবো। আর বিপ্রতীপ ভেক্টরগুলো একই দিকে থাকার কারণে এদেরকে আমরা সমরেখ ভেক্টরও বলতে পারি।
স্বাধীন ভেক্টর বা মুক্ত ভেক্টর, একটা ভেক্টর কই থেকে শুরু হবে, এর যে স্টার্টিংটা নির্দিষ্ট না, তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, তাহলে এটা স্বাধীন ভেক্টর বা মুক্ত ভেক্টর। কিন্তু কোনো ভেক্টর কোথায় শুরু হবে এটা যদি তোমাকে ফিক্সড করে দেওয়া হয়, তাহলে তুমি স্টার্টিং পয়েন্ট যদি ফিক্সড করে দেওয়া হয়, তাহলে ওটাকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর বা পরাধীন ভেক্টর। অবস্থান ভেক্টর কোথা থেকে শুরু করা হয়, মূলবিন্দু থেকে, তাহলে ওর স্টার্টিংটা কোথায়, মূলবিন্দুতে, যেহেতু স্টার্টিংটা মূলবিন্দুতে, তাহলে এটা একটা সীমাবদ্ধ ভেক্টর, কারণ তুমি ইচ্ছে করলে যে কোনো জায়গায় শুরু করতে পারবা না। পড়ে নিবা। এরপরে সমপ্রারম্ভিক ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই বিন্দু থেকে শুরু হয়, সমপ্রারম্ভিক, সম মানে একই, প্রারম্ভিক মানে শুরু, ইনিশিয়াল পয়েন্টটা তাদের একই, যদি দুই বা ততোধিক ভেক্টরের পাদবিন্দু একই হয় তাহলে তাকে আমরা সমপ্রারম্ভিক ভেক্টর বলে থাকবো। গুরুত্বপূর্ণ দুইটা সংজ্ঞা, একটা হচ্ছে পোলার ভেক্টর আর একটা হচ্ছে অক্ষীয় ভেক্টর, এক্সিয়াল ভেক্টর। আচ্ছা, যখন কোনো জিনিস ঘুরে তখন কিন্তু তার অক্ষ থাকে। যেমন আমি যদি তোমাকে এই জিনিসটা ঘোরার কথা বলি, তাহলে তুমি দেখো যে মাঝখানটা অক্ষ, এর সাপেক্ষে ঘোরাচ্ছি। তোমাকে যদি আমি একটা ফ্যান ঘোরার কথা বলি, তাহলে ফ্যানের মাঝখানে যে রডটা আছে ওর সাপেক্ষে ফ্যানটা ঘুরে, মাঝখানের যে ফ্যানের রড আছে এটা হচ্ছে তার অক্ষ। তুমি যখন দরজা খুলো, দরজায় যে ক্লেমটা লাগানো থাকে সেটা হচ্ছে তার অক্ষ। তার মানে কোনো ভেক্টর, মানে কোনো জিনিস যদি ঘুরে তাহলে তার অক্ষ থাকে। তুমি এভাবে মনে রাখবা, যদি অক্ষ থাকে তাহলে ওই ভেক্টরগুলোকে আমরা বলবো অক্ষীয় ভেক্টর। অক্ষ কখন থাকবে, যখন ঘুরবে। যখন ঘুরবে তার মানে ঘূর্ণয়ন রিলেটেড যে ভেক্টর রাশিগুলো আছে তাদেরকে আমরা বলবো অক্ষীয় ভেক্টর। আর রৈখিক রিলেটেড যে ভেক্টরগুলো সোজা সামনের দিকে আগায় এগুলোকে আমরা বলবো হচ্ছে পোলার ভেক্টর। অক্ষীয় ভেক্টর এবং হচ্ছে পোলার ভেক্টর। আচ্ছা, এর দিক ডানহাতি কর্ক স্ক্রু নিয়ম অনুযায়ী বের করা হয়, এটা আমরা সামনের দিকে ক্রস গুণনে শিখবো। আসলে এটা যদি এ ভেক্টর আর এটা যদি বি ভেক্টর হয়, এ থেকে বি এর দিকে যদি আমরা আঙুলগুলো বাঁকাই তাহলে বৃদ্ধি আঙুলটা উপরের দিকে, এটাই মূলত তার ডিরেকশনটাকে প্রকাশ করা হয়। এটা নিয়ে সামনে আলোচনা হবে। আচ্ছা, এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে সংজ্ঞা এবং অনুধাবনমূলক কোশ্চেন আসে। তোমরা যদি গাইড বই দেখো তাহলে দেখবা যে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের সংজ্ঞাগুলো আসে, এমসিকিউ আসে আর অনুধাবনমূলক কোশ্চেন আসে। মাঝে মাঝে সিকিউ আসে। সিকিউগুলো এমন, তুমি দেখো এটা ও বিন্দু, দ্যাট মিনস মূল বিন্দু, এটা এ এবং এটা বি, এদের স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে। বলছে এটা সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা। আচ্ছা, আমি চাইলেই ও থেকে এ বের করতে পারবো, কারণ এই ভেক্টরটার মান বের করলেই ও এ বের হয়ে যাচ্ছে, এই ভেক্টরটার মান বের করলেই ও বি বের হয়ে যাচ্ছে। আর আমি যদি এই যে সরণ ভেক্টর বের করি এ বি মানে বি মাইনাস এ, যদি আমি বি ভেক্টর থেকে এ ভেক্টরকে বিয়োগ করি তাহলে যে ভেক্টরটা পাবো ওটা হচ্ছে এ বি। আমি ও এ জানি, ও বি জানি, এ বি জানি। যদি এদের মধ্যে সবচেয়ে বড় যেটা তার উপর বর্গ মানে ভেক্টরগুলোর দৈর্ঘ্যগুলোর মান বের করব। মান বের করার পর সবচেয়ে বড় যেটা ওটাকে যদি অতিভুজ কল্পনা করি, যদি অতিভুজের উপর স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয় তাহলে আমরা বলতে পারবো সমকোণী, আদারওয়াইজ নট। জাস্ট এই ধরনের সলিউশনগুলোই আসে। যেমন এ আর বি বিন্দু দেওয়া আছে, বলছে এ বি ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর বের করো, সমান্তরালে একক ভেক্টর এ বি এর সমান্তরালে, তাহলে এ বি এর সমান্তরাল তুমি কি করবা, এই যে এ বি বের করতে গেলে কি করতে হবে, এ বি বের করতে গেলে বি মাইনাস এ করতে হবে, আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে এবং কে এর সঙ্গে বিয়োগ করে এটা বের করবা, এর মান বের করবা, ওই ভেক্টরটাকে ওর মান দিয়ে ভাগ করে তুমি একক ভেক্টর বের করে নিবা। সমকোণী ত্রিভুজ হয় কি না হয়, তাহলে সেম কথাবার্তা, ও থেকে এ এই যেটা, ও থেকে বি এটা, আর এ থেকে বি কোনটা, বি মাইনাস এ এই যে এটা, তিনটা ভেক্টরের মান বের করলাম, তারপরে সবচেয়ে বড়টাকে অতিভুজ চিন্তা করলাম, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হলে সমকোণী, আদারওয়াইজ নট। এটাও ওই রকম, তবে এটার বেলা তোমার হচ্ছে তিনটা বিন্দু দেওয়া আছে। ধরো এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু আর এটা হচ্ছে আর বিন্দু। প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তুমি বাহুগুলো বের করার সময় যখন পি কিউ বের করবা তখন কিউ থেকে পি বিয়োগ করবা। সিমিলারলি তুমি যখন ওই যে তোমার হচ্ছে কিউ আর বের করবা তখন তুমি হচ্ছে আর থেকে কিউ বিয়োগ করবা। তুমি যখন ওই যে আর পি বা পি আর বের করবা তখন তুমি আর থেকে পিটা বিয়োগ করবা। এভাবে তুমি তিনটে ভেক্টর পাবা, প্রত্যেকটারই মান বের করবা √(x² + y² + z² দিয়ে। তার মধ্যে সবচেয়ে বড় যে মানটা তার উপর বর্গ করে বাকি দুটো বর্গের যোগফল যদি সমান হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ, আদারওয়াইজ নট। আমাদের মোটামুটি বিশেষ ভেক্টরগুলো নিয়ে আলোচনা এগুলোই ছিল। তোমরা যদি মানে কোনো প্রকার বুঝতে সমস্যা মনে করো তাহলে তোমরা কমেন্ট করবা, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার, এবং সেই কমেন্টটা যদি খুব দ্রুতই হয় তাহলে আমি চেষ্টা করব তোমাদের এই ডাউটটা ক্লিয়ার করে দেওয়া সামনের নতুন ক্লাসটা আসার সময়। তো এ পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।